আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধানে এই পর্বে আমরা ঢাকা বোর্ড 2024 এর একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা তাহলে উদ্দীপকের কন্ডিশনগুলো দেখে নেই এবং সেখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করি। ওকে, তো আমাদের দেখো তিনটা পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্টে আছে পানি, 2 নম্বর পয়েন্টে আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, আর 3 নম্বর পয়েন্টে আছে নিকেল থেকে নিকেল 2+ হয়েছে। সো আমরা এরকম 3টা পয়েন্ট পাচ্ছি এবং আশা করতেছি গ এবং ঘতে আমাদেরকে মূলত জিঙ্ক, নিকেল অথবা পানি রিলেটেড কোশ্চেন করা হবে। আচ্ছা, এবার আসলে ক নাম্বার কোশ্চেন, গলন কাকে বলে? সো খুব সহজে আমরা বলতে পারি যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে কোনো বস্তুর যে তাপমাত্রায় গলে যায়, মানে তাকে তো বলা হবে গলনাঙ্ক। বাট গলন কাকে বলে? কঠিন বস্তুকে যখন তুমি তরলে রূপান্তর করবা যেই প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে গলন। অর্থাৎ কঠিন বস্তুকে যে প্রক্রিয়ার মাধ্যমে তরলে রূপান্তর করা হয় সেই প্রক্রিয়াকে গলন বলে। তো দেখো এখানে কিন্তু এই কথাটাই বলতেছে যে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকেই গলন বলে। গলন মূলত একটি প্রক্রিয়ার নাম। সো আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্নে। আচ্ছা, খ নাম্বার প্রশ্নে কি বলছে? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? আচ্ছা, সো আমরা জানি যে আম যখন কাঁচা থাকে আমের মধ্যে কি থাকে? ম্যালিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, এইসব অ্যাসিড আমের মধ্যে থাকে, যার কারণে আম টক স্বাদ বিশিষ্ট হয়। বাট আম যখন পেকে যায় এই ম্যালিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড কনভার্ট হয়ে যায় তাপমাত্রা দেওয়ার ফলে কিসে কনভার্ট হয়ে যায়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়। সো এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়ে গেল, এজন্য আমের যে টক স্বাদ বিশিষ্ট সেটা কিন্তু টক থেকে মিষ্টি হয়ে যায়। অর্থাৎ ম্যালিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড যতক্ষণ পর্যন্ত থাকবে তখন আম টক স্বাদ বিশিষ্টই হবে। বাট যখন এই ম্যালিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় তখন কিন্তু আমরা বলতে পারি যে আমের স্বাদ মিষ্টি লাগে বা আম মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। গেল এটা। এরপরে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে যে 1 নং যৌগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করে। 1 নং যৌগটি আসলে কে ছিল আমাদের? 1 নং যৌগে ছিল পানি, H2O। পানি ছিল 1 নং যৌগে। সো পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া এখানে আলোচনা করতে বলা হয়েছে। সো চলো আমরা এখন পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা এখন আলোচনা করব। ওকে, সো আচ্ছা, তো আমরা আমাদের এখন গ এর অ্যান্সারটা বোঝার চেষ্টা করব। পানিকে আমরা তড়িৎ বিশ্লেষণ যদি করতে চাই সেক্ষেত্রে আমরা প্লাটিনাম ধাতুর দুইটি পাত ব্যবহার করব। একটা পাত কাজ করবে অ্যানোডে আর একটা পাত কাজ করবে ক্যাথোডে। সো প্লাটিনাম ধাতুর পাতকে আমরা এখানে কাজে লাগাবো পানির তড়িৎ বিশ্লেষণ করার ক্ষেত্রে। এখন দেখো এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে পানি সামান্য পরিমাণে আয়নিত অবস্থায় থাকে। অর্থাৎ পানি খুব বেশি পরিমাণে বিয়োজিত হয় না, সামান্য পরিমাণে বিয়োজিত হয়। ঠিক আছে, সামান্য আয়ন তড়িৎ বিশ্লেষণ উপযোগী না হয় পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি করার জন্য সেখানে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। তো সহজ হিসাব, তুমি যখন তড়িৎ বিশ্লেষণ করবা তখন তো তোমার ক্যাথোড এবং অ্যানোডে অনেক বেশি পরিমাণ চার্জের প্রয়োজন হবে। পানি যেহেতু সামান্য মাত্রায় আয়নিত হয়, এই সামান্য চার্জ দিয়ে আসলে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো না। এজন্য আমরা পানিতে যে এই কাজটা করতে পারি, একটু সালফিউরিক অ্যাসিড যোগ করে দিতে পারি। সালফিউরিক অ্যাসিড যোগ করার ফলে পানির বিয়োজন মাত্রা বেড়ে যায়। অর্থাৎ ধরো তুমি যদি 100টি অণুর কথা চিন্তা করো তাহলে পানি হয়তো 100টার মধ্যে 10 থেকে 12টা অণু পানির মধ্যে হয়তো বিয়োজিত হয়। বাট সালফিউরিক অ্যাসিড যোগ করলে ম্যাক্সিমাম পানির অণু 90 থেকে 95টা পানির অণুই কি হয়ে যাবে? বিয়োজিত হয়ে আমাদের এরকম দেখো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করতে পারবে। সো আমরা সহজে বললে এভাবে বলতে পারি যে পানির অণু থেকে তুমি সহজে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করতে পারবা যদি তুমি তার মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করো। আচ্ছা, ওকে, ফাইন, গেল এটা। এবারে আসো আমার এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এদেরকে যদি আমরা এভাবে বলি যে হাইড্রোজেন আয়ন হচ্ছে ক্যাটায়ন, ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, হাইড্রোক্সিল আয়ন হচ্ছে অ্যানায়ন, অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে। তো আমরা এখন সেই ক্যাথোড এবং অ্যানোড দ্বারাই এই বিক্রিয়াগুলোকে ভাগ করে দেখাবো। তাহলে ফার্স্টে আমরা জানি যে 4টা হাইড্রোজেন আয়ন 4H+, যদি সে 4টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমার হাইড্রোজেন পরমাণু হচ্ছে কটা? 4টা হাইড্রোজেন পরমাণু। 4টা হাইড্রোজেন পরমাণু মিন্স 2H2। 4টা হাইড্রোজেন পরমাণু মিন্স 2H2। সো এখান থেকে আমাদের 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। গেল এটা। এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বারের বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা অ্যানোড তড়িৎদ্বারের জারণ বিক্রিয়া। তো অ্যানোড তড়িৎদ্বারের জারণ বিক্রিয়া দেখো এখানে এই যে 4 ইলেকট্রন প্লাস হয়ে আছে, আলটিমেটলি এটা কিন্তু এইভাবে ছিল। দেখো 4 ইলেকট্রন এই পাশে মাইনাস আকারে ছিল। সো 4 হাইড্রোক্সিল থেকে 4 ইলেকট্রন বাদ দিলে আমরা কি পাবো? আচ্ছা, এটাকে আমরা একটু ভেঙে দেখাই তাহলে আর একটু সহজে বোঝা যাবে। ওকে, সো চিন্তা করো এভাবে যে 4OH মাইনাস, মানে 4টা OH মূলক তোমার কাছে আছে, সেখান থেকে 4টা ইলেকট্রন ত্যাগ করো। ত্যাগ করলে কি হবে? 4OH
OH। আচ্ছা ওকে ফাইন। এবারে 4OH থেকে কি করা যায়? দেখো 4টা অক্সিজেন থেকে 2টা অক্সিজেন নেই, 4টা অক্সিজেন থেকে 2টা অক্সিজেন দিলে কি হয়? O2 তৈরি হয়, আর বাকি 4টা হাইড্রোজেন এবং 2টা অক্সিজেন মিলে 2H2O তৈরি করা যায়। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু একবার দেখাই তাহলে এভাবে দেখানো যায় 4OH মাইনাস মাইনাস 4 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু 2H2O প্লাস O2। তারপরে তুমি জাস্ট মাইনাস ইলেকট্রনটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে দেখো তো? তাহলে হবে 4OH মাইনাস ইজ ইকুয়ালস টু 2H2O প্লাস O2 প্লাস 4 ইলেকট্রন। জাস্ট আমরা তখন এটাকে এইভাবে ভাগ করে দিতে পারি বা এইভাবে ভাগ করে দেখাতে পারি। তো তাতেই আমাদের গয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা। দেন দেখো এরকম একটা চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। এই যে জাস্ট চিত্রটা এভাবে দেখা আছে যে ব্যাটারির পজিটিভ প্রান্তে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আমরা যুক্ত করতেছি কাকে? অ্যানোডকে। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করতেছি কাকে? ক্যাথোডকে। তো ক্যাথোডে হাইড্রোজেন গিয়ে চার্জ মুক্ত হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। অ্যানোডে গিয়ে অ্যানায়ন বা যারা থাকবে তারা চার্জ মুক্ত হবে এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। সো এভাবেই আসলে আমাদের চিত্রটা এঁকে দিতে হবে। আরেকটা প্রশ্নের অ্যান্সার আমি একটু দিয়ে যাই। দেখো 4 অণু, মানে নরমালি আমরা কিন্তু পানির তড়িৎ বিশ্লেষণের সময় 4 অণু পানি নিয়ে কাজ করি, 4H প্লাস আর 4OH মাইনাস। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে 4 অণু কেন আসলে নিলাম, কেন 4 অণু, কেন 1 অণু না, কেন 2 অণু না? প্রথম কথা হলো দেখো যে 1 আর 3 হবে না হাইড্রোজেনের জন্য। কেন বলো তো? কারণ হাইড্রোজেনরা কখনো বিজোড় সংখ্যায় থাকে না, 2টা 4টা 6টা 8টা এভাবে থাকে আর কি। অণু তৈরি করতে চাইলে তো এটা হবে না। হবে, আমি যদি অণু তৈরি করতে চাই তাহলে আমি কিন্তু একটা হাইড্রোজেন বা 3টা হাইড্রোজেন দিয়ে কখনোই অণু তৈরি করতে পারবো না। আমার হয়তো 2টা লাগবে আর না হয় 4টা লাগবে। সেই জন্য হাইড্রোজেনের সমস্যা বিধায় 1 অণু নেওয়া পসিবল না, আর অক্সিজেনের সমস্যা বিধায় 2 অণু নেওয়া হচ্ছে না। যেরকম ধরো তুমি যদি এভাবে চিন্তা করো, যে যদি আমরা এভাবে চিন্তা করি যে যদি আমরা 2 অণু নিব, আচ্ছা, তো যদি আমরা ধরো 2OH মাইনাস 2 ইলেকট্রন, ফলে আমরা কি পাচ্ছি এখান থেকে? তখন আমরা কি পাবো? 2টা অক্সিজেন পরমাণু, 2টা হাইড্রোজেন পরমাণু। এখন 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু তো পানি তৈরি করতে পারবেই, H2O তৈরি করতে পারবে। বাকি অক্সিজেন পরমাণু হচ্ছে এই যে। ওকে, সো এভাবে কিন্তু আমরা পানি এবং অক্সিজেন সহজেই তৈরি করতে পারবো। তো তাইলে আমি আশা করতেছি যে তোমাদের গয়ের মধ্যে এই টাইপের যেই বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো এবং যদি ব্যাখ্যাগুলো ঠিকমতো দিয়ে দিতে পারো, আমাদের গয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন ঘয়ের প্রশ্নে। দেখো ঘয়ের প্রশ্নে আমাদেরকে কি বলেছে, আমরা সেই প্রশ্নটা একটু ফলো করার চেষ্টা করব। আচ্ছা, ঘয়ের প্রশ্ন দেখো এখানে কি বলতেছে? বলতেছে যে 2 এবং 3 নং তড়িৎদ্বার দুটি দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা প্রয়োজনীয় চিত্র এবং বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। প্রয়োজনীয় চিত্র অর্থাৎ জিঙ্ক এবং নিকেল দ্বারা কি আমরা আসলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো কিনা, এইটাই মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো আমাদের এখন কাজ হচ্ছে এটার অ্যান্সারটাকে কমপ্লিট করে ফেলা। তো জিঙ্ক এবং নিকেল দ্বারা অবশ্যই বিদ্যুৎ উৎপাদন করা যাবে, এবং সেই বিদ্যুৎটা হবে কি? গ্যালভানিক কোষের মাধ্যমে, আমরা যেটাকে বলবো যে গ্যালভানিক কোষ। তাহলে খেয়াল করো এখানে সবকিছু ইন ডিটেইলসে বলা আছে। আমরা কিন্তু এরকম একটা সৃজনশীল প্রশ্ন এই চ্যাপ্টারে অলরেডি সমাধান করে ফেলেছি। তো মানে এই চ্যাপ্টারের মধ্যে করে দেওয়া আছে তোমাদের। সো একই জিনিস বারবার আসে আর কি। তো তোমরা যে বুদ্ধিমান বা যারা একটু মানে সিস্টেমেটিক পড়াশোনা করতে চাও, তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে সিস্টেম মেনে চলতে হবে। যে আমার অনেকগুলো গ্যালভানিক কোষ আছে, আমি সবগুলো পড়বো না, আমি ওইগুলোই পড়বো যেগুলো আমার জন্য বেশি লাগবে, যেগুলো আমার বেশি কাজে আসবে। ঠিক আছে? তো দেখো জিঙ্ক যেহেতু বেশি সক্রিয় ধাতু, আমাদের কিন্তু প্রশ্ন এভাবে দেওয়া ছিল জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আবার এভাবে দেওয়া ছিল নিকেল থেকে নিকেল 2 প্লাস। তো আমি বুঝবো কিভাবে যে কার মানে কে অ্যানোডে বসবে আর কে ক্যাথোডে বসবে? অ্যান্সার হলো সক্রিয়তা সিরিজ। তো সক্রিয়তা সিরিজটা যদি আমরা একটু বলি, কে না কে ম্যাগাইভার এলোজেনো, মানে অ্যালুমিনিয়ামের পরেই জিঙ্ক, তাহলে জিঙ্ক বেশি সক্রিয়, অ্যানোডে বসবে। আর ক্যাথোডে বসবে ওই যে ফিরে গিয়ে সোনা পাবে, তারপরে হাই কোথাকার হাজি, এইভাবে আর কি। তাহলে নিকেলটা দেন এই সিরিয়ালের পরে আসতেছে, জিঙ্কের পরে আসতেছে। তো এই জন্য নিকেল যাবে ক্যাথোডে, জিঙ্ক আসবে অ্যানোডে। তাহলে এই সম্পূর্ণ তড়িৎদ্বারটা কিসের তৈরি? জিঙ্ক দ্বারা তৈরি। এই সম্পূর্ণ তড়িৎদ্বার কিসের তৈরি? নিকেল দ্বারা তৈরি। তাহলে জিঙ্ক যেহেতু অ্যানোড তড়িৎদ্বারে বসছে, জিঙ্কের হবে জারণ বিক্রিয়া। এখন তাহলে জারণ বিক্রিয়াটা আমরা কিভাবে দেখাতে পারি? দেখো তো, জারণ বিক্রিয়াটা হবে এরকম, জিঙ্ক 2টা করে ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? জিঙ্ক 2 প্লাসে, জিঙ্ক 2 প্লাসে। তাহলে জিঙ্ক যে ইলেকট্রনগুলো ত্যাগ করবে সেই ইলেকট্রনগুলো তারের মাধ্যমে অ্যানোড থেকে আস্তে আস্তে কোথায় যাবে? ইলেকট্রনগুলো আস্তে আস্তে অ্যানোড থেকে ক্যাথোডে যাবে। আচ্ছা,
ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে যে নিকেল আয়ন অবস্থিত, তাহলে দেখো এখন এই তড়িৎদ্বারের গায়ে এরকম কি থাকবে, ইলেকট্রন লেগে থাকবে। নিকেল আয়নরা ইলেকট্রন গ্রহণ করে ধাতু হিসেবে জমা হবে নিকেল 2+। ওরা যখন দেখবে যে তড়িৎদ্বারের গায়ে এরকম ইলেকট্রন লাগানো, তখন সেখান থেকে ওরা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে, Ni নিকেলে পরিণত হবে। ওকে, তাহলে আমরা বলবো যে অ্যানোড পাতে জারণ বিক্রিয়া ঘটতেছে, ক্যাথোড পাতে বিজারণ বিক্রিয়া ঘটতেছে। অ্যানোড পাতে জারণ বিক্রিয়া ঘটার ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কেননা এই যে জিঙ্ক পরমাণু দেখতে পাচ্ছ, এটা কি করলো, ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসলো। এখানে একটা শর্ত আছে, শর্ত হলো যে যারা পরমাণু তারা থাকবে দণ্ডে, আর যারা আয়ন তারা থাকবে কোথায়, দ্রবণে। এখানেও ঠিক একটা শর্ত আছে যে যারা পরমাণু তারা থাকবে দণ্ডে, যারা আয়ন তারা থাকবে দ্রবণে। সো দেখো ক্যাথোড বৃদ্ধি পাবে কেন বলো তো। ফর এক্সাম্পল এখানে নিকেল পরমাণু আছে 3টা, আরও একটা নিকেল আয়ন ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হলো, তাহলে এও তো এসে এখানে জায়গা দখল করবে, তাই না? তাহলে আগে নিকেল ছিল 3টা, বাট দ্রবণ থেকে আস্তে আস্তে নিকেলরা দণ্ডের মধ্যে ইলেকট্রন গ্রহণ করবে, চার্জ মুক্ত হয়ে ধাতু হিসেবে দণ্ডের মধ্যে তারা প্রবেশ করবে। ওকে, সো আমি আশা করছি তোমরা এইটুকু পার্ট খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো তাহলে এদের মধ্যে এই যে এখানে এখন বাল্ব কেন জ্বলবে, কারণ ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই জন্যই মূলত এই বাল্বটা জ্বলে উঠবে। ইলেকট্রন ট্রান্সফার হওয়ার কারণে ইলেকট্রন অ্যানোড থেকে আস্তে আস্তে ক্যাথোডে যাচ্ছে, আর বিদ্যুৎ ক্যাথোড থেকে আস্তে আস্তে অ্যানোডে আসবে। সো এইভাবে আসলে বাল্বটা জ্বলবে। তোমাদের এখানে একটা সেতু রয়েছে, একটা ব্রিজ রয়েছে, এই দেখো পটাশিয়াম আয়ন যাচ্ছে তোমার কোথায়, ক্যাথোডে, আর ক্লোরাইড আয়ন আসতেছে কোথায়, অ্যানোডে। কেন? কারণ ক্লোরাইড আয়ন এই অ্যানোড দ্রবণের মধ্যে এক্সট্রা জিঙ্ক যে তৈরি হবে, অ্যানোড দ্রবণের মধ্যে যে এক্সট্রা জিঙ্ক তৈরি হবে, এই এক্সট্রা জিঙ্কগুলোর সাথে বিক্রিয়া করে সেই পজিটিভ আয়নটাকে ভারসাম্য করবে। আবার ক্যাথোড দ্রবণের মধ্যে দেখো নিকেল যেহেতু চলে যাচ্ছে, তাহলে ক্যাথোডের মধ্যে অবশ্যই সালফার এক্সট্রা সালফেট মূলক জমবে। তো এক্সট্রা সালফেট মূলকের সাথে এই পটাশিয়াম বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট তৈরি করবে। অর্থাৎ লবণ সেতুর কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা। এই যে ভারসাম্য রক্ষা করা বললাম বা তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখা বললাম, এই কাজগুলো আসলে লবণ সেতু করবে। তো আশা করছি তোমরা এই কথাগুলো এখানে লিখে দিলেই হয়ে যাবে। দেখো আমাদের অ্যানোড তড়িৎদ্বারের বিক্রিয়া, ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া, সো এদের দ্বারা আমরা বিক্রিয়া করে এগুলো আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, দেখো আমরা আমাদের বইয়ের মধ্যে এটাও একটা চার্ট দিয়ে দিয়েছি যে শুধুমাত্র জিঙ্ক এবং নিকেল থেকে যে প্রশ্ন আসবে এমনটা না, তোমার জিঙ্ক এবং এফি থেকে আসতে পারে, জিঙ্কের সাথে কপার আসতে পারে, জিঙ্কের সাথে সিলভার আসতে পারে, ঠিক আছে, জিঙ্কের সাথে সিলভার আসতে পারে। সো এটা সিলভার প্লাস, আচ্ছা গেল এটা জিঙ্ক 2+, কপারের সাথে সিলভার আসতে পারে। তো এইভাবে আর কি, এভাবে আসলে চিন্তা করতে হবে। লেডের সাথে জিঙ্ক আসতে পারে, অ্যালুমিনিয়ামের সাথে ক্রোমিয়াম আসতে পারে, ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম আসতে পারে। এরকম আসলে আমাদের পরমাণুগুলো আসতে পারে। তো আমাদেরকে মূলত সেই কথাই মনে রাখতে হবে, এবং এইভাবে কোনটার আয়ন কত হবে সেগুলো অলরেডি এখানে দেখানো হয়েছে। তো আমরা এইভাবে মেনটেন করে আমরা আমাদের ফুললি অ্যান্সার কমপ্লিট করে ফেলতে পারবো। তো ক খ গ ঘ চারটা সৃজনশীলের অ্যান্সার আমি কমপ্লিট করলাম। আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো।